স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে সকাল থেকে আবারও শুরু হয়েছে নৌবাহিনীর ডুবুরি দলের উদ্ধার অভিযান। সকাল 8টা থেকে অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার রাত 8:30টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও 6 মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারি চালিত রিকশা উল্টে নালায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। পরে রাত 12টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। চট্টগ্রামে এর আগেও খালে পড়ে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি 16 এপ্রিল থেকে বন্ধ রয়েছে। এই অজুহাত দিয়ে সেখানকার বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। এই অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর দাবি আমদানিকারকদের। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে হিলি দিয়ে গত 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানির অনুমোদন দেয় সরকার। 16 এপ্রিল থেকে আমদানি বন্ধের পরই স্থলবন্দরটিতে দাম বেড়েছে খাদ্যপণ্যটির। 50 টাকার স্বর্ণা চাল 52 থেকে 53 টাকা আর 65 টাকার সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে 67 থেকে 68 টাকায়। আমদানিকারকদের অভিযোগ, আমদানি করা বেশ কিছু চাল বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়েছে। মেয়াদ না বাড়লে ক্ষতির মুখে পড়বেন তারা। অনেক আমদানিকারকের এলসি দেওয়া আছে, সময় শেষ হওয়ার কারণে সেই এলসির আমদানিকৃত চাল বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। চাউলের যে মেয়াদটা মানে সময়সীমাটা যদি আরও 1 মাস বৃদ্ধি করা যেত তাহলে এই যে তাহলে যে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো এবং সাধারণ যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে থাকতো। গত 5 মাসে স্থলবন্দরটি দিয়ে ভারতীয় 6,483 ট্রাকে 2,71,123 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সর্বমোট 6,484 ট্রাকে 2,71,123 মেট্রিক টন চাউল আমদানি হয়েছে। উক্ত চাউলগুলো এক্সামিন এবং শুল্কায়ন সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি অন্য অন্য পণ্যগুলাও যে এলসি স্টেশনে আসে স্বাভাবিকভাবে আমদানি হয়েছে এবং তার শুল্কায়ন সম্পন্ন হচ্ছে। এদিকে হিলি স্থলবন্দরে চাল খালাসের অপেক্ষায় রয়েছে 3 শতাধিক ভারতীয় ট্রাক। দ্রুত এসব চাল খালাস করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান আমদানিকারকদের। ডিবিসি নিউজ ডেস্ক। অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহে ক্রয় মূল্য বাড়ানোয় কৃষক ও মিল মালিকদের স্বার্থ রক্ষা হলেও রয়েছে ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাওয়ার শঙ্কা। যদিও দাম বাড়ানোর বিষয়টিকে ইতিবাচক বলছেন বাজার অর্থনীতিবিদেরা। তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও সিন্ডিকেট থামানো না গেলে অস্থিরতা তৈরি হতে পারে খোলা বাজারে। ধান চাল মজুদের একটি বড় অংশ কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে সংগ্রহ করে সরকার। গেল বোরো মৌসুমে এখান থেকে 35,000 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করলেও এবার লক্ষ্যমাত্রা 44,300 মেট্রিক টন। এবার মোটা চাল কেজি প্রতি 2 টাকা বাড়িয়ে 49 টাকা ও ধানের কেজি 3 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারের এই চালটা ধানের চালটা বানাই সরকারের ঘরে উঠবে 52 টাকা 53 টাকায়। লাভ যদি না হয় মনে হয় মোটামুটি মিলাপ দিতে পারবে। চাউল দিতে একেবারেই কষ্ট হবে না, আবার লাভও হবে না, মোটামুটি একটা রিজনেবল প্রাইসে আছে। কৃষক বলছে বিঘা প্রতি ধান উৎপাদন খরচ 9 থেকে 12,000 টাকা। ধানের মন 1,440 টাকা নির্ধারণ করায় খুশি তারা। যারা এলাকা আপনার এই ব্যবসায়িক এরা আল্লাহর রহমতে ওদেরই ভালো হয়, যেহেতু আমার তো টাকার দরকার, রাখতে পারি না। এতে করে খোলা বাজারে দাম বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ধানের যে দাম সেই তুলনায় সরকার কিন্তু দাম বেশি করে দিয়েছে, তাহলে এই ধান চালটা কে নিয়ে আসবে? ওই মধ্যস্বত্বভোগীরা, ওই মিল মালিকরা, তারা কিনে নিয়ে এসে সরকার নির্ধারিত দামে বেচবে। আর ওই যে দাম বৃদ্ধি করে দিল, এই বৃদ্ধির প্রভাবটা কিন্তু মার্কেটে পড়বে। যদিও খাদ্য উৎপাদন বাড়ানো ও কৃষকদের স্বার্থ রক্ষায় দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। 4 টাকা বৃদ্ধি করা হচ্ছে, এইটার উপকারিতা ততক্ষণই কৃষকরা পাবে সত্যিকারে কৃষকদের হাতে যায়। আর যদি মিডলম্যান তৃতীয় কোনো পক্ষ এটা হাতিয়ে নেয় তাহলে এটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু কৃষকদের টোটালটাই ব্যর্থ হবে।
এপ্রিলের 24 তারিখ থেকে কুষ্টিয়ায় শুরু হবে ধান চাল সংগ্রহ অভিযান। ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে সরবরাহ কমে যাওয়ায় 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এছাড়াও বন্দরের ব্যবসায়ীরা জানান, বর্তমানে পেঁয়াজের আমদানি পারমিট বন্ধ রয়েছে। আর কিছুদিন পর কুরবানির ঈদ, ঈদে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেওয়ার দাবি তাদের। 3 দিন আগে হিলি বাজারে 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 55 টাকায়। পাইকারি পর্যায়ে আগের তুলনায় মন প্রতি 400 টাকার দাম বেড়েছে। 1400 টাকা দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 1800 টাকায়। রাজনৈতিক পালা বদলে জনপ্রতিনিধির পরিবর্তন হলেও উন্নয়নের তেমন কোনো ছোঁয়া নেই বাংলাদেশের সর্বদক্ষিণের পৌরসভা টেকনাফে। বাণিজ্য ও পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও জনপ্রতিনিধিদের আত্মকেন্দ্রিক মানসিকতা ও দুর্নীতির কারণে তা কাজে লাগানো যায়নি। যদিও পরিবর্তিত প্রেক্ষাপটের পর বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে পৌর প্রশাসন। জরাজীর্ণ ও অপরিকল্পিত প্রান্তিক শহর কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা। 2000 সালে টেকনাফ সদর ইউনিয়ন থেকে আংশিক এলাকা নিয়ে গঠন করা হয় পৌরসভাটি। নাগরিক চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় ওই বছরের 11 মার্চ এটিকে ক শ্রেণীতে উন্নীত করা হয়। মিয়ানমারের সাথে বাণিজ্য ও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের কারণে প্রতি বছর পর্যটকের ভিড় থাকে এই ছোট্ট এলাকাটিতে। এছাড়াও পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ট্যুরিজম জোনের মতো মেগা প্রকল্প। কিন্তু দীর্ঘ 25 বছরও শহরটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শহরের মাঝখানে সৌন্দর্য বর্ধনের জন্য একটি ফোয়ারা তৈরি করা হলেও অযত্ন অবহেলায় এটিরও জীর্ণ দশা। দীর্ঘ 24 বছরের মধ্যে উপযুক্তপূর্ণ কোনো মেয়র ছিল না। এখান থেকে ফোয়ারার মধ্যে লাইটিং হতো রাতে, এখান থেকে পানি উঠতো। এই জিনিসটাকে আব্দুর রহমান বদি হিংসা আবেগে বশবর্তীপূর্ণ হয়ে এটাকে তিলে তিলে ধ্বংস করে দিছে। আমাদের শ্রেণীতে ধরেন লাইট, এরপর রোড, এরপরে পানি, এসব অনেক প্রয়োজন, কিন্তু আমাদের পৌরসভাতে তিনটাই নেই। দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। কোটি কোটি টাকা বাণিজ্য করে এটা একটা পৌরসভা একটা অবহেলিত রেখে দিয়েছিল। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি যে শহর, সেই শহরটাকে আমরা দেখতে চাই। এদিকে এই অঞ্চলের ঐতিহ্য ও শহরটির সৌন্দর্যের কথা বিবেচনায় নিয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পৌর প্রশাসন। পৌরসভা থেকে আমরা ইতিমধ্যে একটি প্ল্যান করেছি যে আমাদের যে সড়কটি এখানে সড়ক ও জনপথ থেকে করেছে, মাঝখানে ডিভাইডারের দুই পাশে আমরা বাটারফ্লাই লাইট দিয়ে খুব সুন্দর করে এই সড়কের মাঝপথটা আমরা আলোকিত করব। এবং এখানে একটা গেট করার ব্যাপারেও আমরা জেলা পরিষদ থেকে ইতিমধ্যে একটা বরাদ্দ পেয়েছি, টেকনাফ গেট, যেটি টেকনাফকে আলাদাভাবে পরিচয় করাবে যে এটি বাংলাদেশের শেষ উপজেলা। 4.5 বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় জনসংখ্যা প্রায় 35,000। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে সকাল থেকে আবারও শুরু হয়েছে নৌবাহিনীর ডুবুরি দলের উদ্ধার অভিযান। সকাল 8টা থেকে অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার রাত 8:30টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও 6 মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারি চালিত রিকশা উল্টে নালায় পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। পরে রাত 12টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। চট্টগ্রামে এর আগেও খালে পড়ে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, কিছুক্ষণ আগেই উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে কারা এই উদ্ধার অভিযানে কাজ করছেন এবং সিটি কর্পোরেশন থেকে আসলে এই ধরনের নালা বন্ধের জন্য কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা কিংবা কোনো বক্তব্য জানানো হয়েছে কিনা জানাবেন। জানেন, গতকাল যে আপনার ঘটনা হচ্ছে সেটি এখনো সেই বাচ্চাটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে নৌবাহিনীর ডুবুরি দল তার উদ্ধার কাজ আরম্ভ করেছে। একটু দেখাতে চাই, এখানে দেখছেন তারা একটু এই যে খালটি রয়েছে, যে নালাটি রয়েছে, সরু নালাটি, সেখানে তারা একটু আগে উদ্ধার কাজ আরম্ভ করেছেন। এবং চট্টগ্রামে এই ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয়। সর্বশেষ 2023 সালে আগ্রাবাদ এলাকায় একজন ছাত্রের মৃত্যু হয়েছিল এবং মুরাদপুরে একজন সবজি ব্যবসায়ী তিনি এভাবে বৃষ্টির পানিতে ভেসে যায়, তার মরদেহ এখন উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ এখানে যারা রয়েছে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ,
তাদের গাফলতির কারণে মূলত একের পর এক দুর্ঘটনা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রামের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে সমন্বয় নেই। এছাড়া চট্টগ্রামের যে একটি মাস্টার প্ল্যান সেটি বাস্তবায়ন না হওয়ার কারণে মূলত আজকে জলাবদ্ধতা সমস্যা, একই সাথে নগরীর নালা খালগুলো সব অরক্ষিত, ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যেমনটি বলছিলাম, এখানে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না বিধায় হয়তো আমরা দেখাতে পারছি না। এই পুরো খালটিতে দুঃখিত, এই পুরো সরু খালে নৌবাহিনীর দুজন ডুবুরি দল তারা উদ্ধার অভিযান আরম্ভ করেছে এবং এখনও পর্যন্ত ওই শিশুর মরদেহ খুঁজে পাওয়া যায়নি। এবং আপনারা জানেন গতকাল রাত 8টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে গিয়ে নগরের কাপাসগড় এলাকায় এই ডালার মধ্যে পড়ে যায় এবং এরপর পরে কিন্তু সাথে শিশু সহ তার মা ছিল, তার মাকে উদ্ধার করা সম্ভব হলেও ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে হয়তো ওই সময় একটু বৃষ্টি ছিল, হয়তো বৃষ্টির স্রোতে পানির যে স্রোত ছিল বৃষ্টির কারণে হয়তো শিশুটি যেহেতু 6 মাসের শিশু হয়তো পানির নিচে হয়তো তলিয়ে গেছে, এমনটাই ধারণা করছেন নৌবাহিনীর যারা এখানে রয়েছেন ডুবুরির দল। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ওই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। সিরাজগঞ্জে অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় 100 বিঘা জমির উঠতি ফসল। নলকূপটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেচ দেয়া যাচ্ছে না জমিতে। এতে ফলন কম হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির শঙ্কায় কৃষকরা। ঘটনায় মামলা হলেও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীর পরিবার। সুষ্ঠু তদন্ত ও সমস্যার দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জের রায়গঞ্জের সরাই হাজিপুর গ্রামে স্থানীয় গণমাধ্যম কর্মী শাহিন খান প্রায় 30 বছর ধরে একটি অগভীর নলকূপ পরিচালনা করে আসছেন। কিন্তু গেল 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রামের প্রভাবশালী শামসু খান গ্রুপ নলকূপটি দখলে নিতে চান। 12ই মার্চ এই দখলকে কেন্দ্র করে শাহিনের উপর সন্ত্রাসী হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বাবা 11 জনকে আসামি করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে অনিশ্চিত হয়ে পড়ে প্রায় 100 বিঘা জমির উঠতি ফসল। মামলা তদন্তে গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহতের স্বজনদের। রামদাও নিছে রড আগে মারি ঠেলা থানায় সেদিনকে অভিযোগ দেওয়া হয়েছে, যেদিন আমার ছেলে মারছে। আর আজ পর্যন্ত থানার একটা লোক দেখতে আসলো না, কি ঘটনা রইল দিয়ে আসি। আমরা সরকারের কাছে সুখ বিচার চাই। আমরা এই ধান পান যদি না পাই আমরা না খায় মরমু। নলকূপটি দীর্ঘদিন বন্ধ থাকায় সেচ দেওয়া যাচ্ছে না জমিতে, তাই সমস্যার দ্রুত সমাধান দাবি কৃষক ও স্বজনদের। এখানে 80-85 বিঘা জমি আছে, 80-85 বিঘা জমি আছে, ধান এখন ফুলবো, আমরা পানি দিয়ে পারতেছি না। প্রজেক্ট নিয়ে বাজা পানি দিতেছে না, আমাদের ছেলেদের বের হতে দিতেছে না, আমরা মেয়েরাও বাইর হতে পারতেছি না। মামলাটি তদন্তনাধীন এবং আসামিরা জামিনে আছেন জানায় পুলিশ। তাদের জমি জমা নিয়ে বংশানুক্রমিক পূর্ব শত্রুতা না, মামলা হওয়ার পরে দিনই কোর্টে সারেন্ডার করছে। তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। জমিতে সঠিকভাবে সেচ দিতে না পারায় ফলন কম হওয়া ও আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কৃষকরা, তাই নলকূপটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। খালিদ হৃদয়, টিভিসি নিউজ, সিরাজগঞ্জ। অযত্ন, অবহেলা, দালাল চক্রের দৌরত্ব আর জনবল সংকটে ধুঁকছে নোয়াখালীর হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী। তবে জনবল সংকটে নিরসন হলেই সব সমস্যার সমাধান হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। কাগজে কলমে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যার সংখ্যা 50 হলেও চিকিৎসক সহ জনবল সংকটে ধুঁকছে হাসপাতালটি। হাসপাতালটিতে 21 জন চিকিৎসকের থাকার কথা থাকলেও চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র 8 জন। 30 জন নার্সের বিপরীতে কাজ করছে 11 জন। এতে রোগী ও স্বজনদের পোহাতে হয় চরম দুর্ভোগ। যেভাবে উন্নত হওয়ার দরকার ওইভাবে উন্নত হয়নি, আরো একটু ডেভেলপ করা দরকার। জনবল সংকট ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা এমনকি সুপেয় পানিরও অভাব রয়েছে হাসপাতালটিতে। ব্যবহারের অনুপযোগী হওয়ায় তালাবদ্ধ টয়লেটটিও। অন্যদিকে হাসপাতালের দালালদের দৌরাত্মে দিশেহারা রোগীর স্বজনরা।
সিজারের রুগীগুলো এখানে আয় ভর্তি হয়েছে বাচ্চা নিয়ে, এগুলো নিচে যাইয়া আসতে ওগো কষ্ট হয়। বাথরুমগুলো কেন টালা দিয়ে রেখেছে, এগুলো ঠিক করতে পারে না ওরা। সরকারের হাসপাতালের পক্ষ থেকে কোনো ফান্ডানি নাই। দালালেরা রোগীদেরকে বিভিন্ন ধরনের হয়রানি শিকার করছে। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকে না, আর যে সময় আসার কথা ওই সময় টাইম আসে না। যদি দালাল মুক্ত তাইলে হাতিয়ার মানুষের চিকিৎসা ভালো হয়। জনবল বাড়ানো হলেই সংকট অনেকটা সমাধান হবে বলে মত সংশ্লিষ্টদের। আমাদের যদি নার্স সংকটটা যদি দূর হতো তাহলে আশা করতাম আমরা যথেষ্ট সেবা দিতে পারতাম। যেখানে আমার নার্স দরকার 19 জন 21 জন ডাক্তার, ওখানে তারা যে সার্ভিসটা দেয় এটা আমার কাছে অনেক মনে হয়। আমাদের দরকার 50 বেডের রোগী, ওখানে 100 জন যদি ভর্তি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা আমি বেশি রাখতে পারছি না। এই জন্য জনবল সংকটটা কাটলে আমার হাসপাতাল আরও সুন্দর হয়ে যাবে, আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সঠিক তদারকির মাধ্যমে দ্রুত সংকট সমাধান করে সেবার মান বাড়ানোর তাগিদ হাতিয়াবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।